নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা, আর আজ আমার সাথে আমদরিয়া স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট মানুষ যারা কিন্তু একাধিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তো আজ আমরা হাজির হয়ে গেছি ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের নতুন একটি পর্ব নিয়ে। প্রথমেই পরিচয়টা সেরে ফেলি। আমার একেবারে ডান দিকে যিনি বসে রয়েছেন তিনি হলেন তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষিকা, সংস্কৃত বিভাগের শিক্ষিকা প্রিয়াঙ্কা দে। নমস্কার। নমস্কার। তারপর যিনি রয়েছেন উনি হলেন একতারা ফোক ব্যান্ডের একজন সদস্য এবং সেই সঙ্গে নাটক করতে ভীষণ ভালোবাসেন। সেই সুবাদে নাটক করা, বিভিন্ন জায়গায় নাটক করেছেন। উনি হলেন শ্রাবণী মণ্ডল মিত্র। নমস্কার, স্বাগত আপনাকে। প্রথমে বলি দুজনকেই যে কেমন আছেন আপনারা? ভালোই আছি। ভালোই চলছে। একদম। তো প্রথমে একটু নিজেদের সম্পর্কে আমাদের আজকের যারা ভিউয়ার্স রয়েছে তাদের কিছু বলুন। আমার নাম তো প্রথমেই পরিচয় হয়েই গেল। আমার নাম প্রিয়াঙ্কা দে। আমার বাড়ি অ্যাকচুয়ালি বর্ধমান জেলার রানীগঞ্জ শহরে। তো আমার স্কুলিং, কলেজ সবই আসানসোলে। তারপরে আমি মাস্টার ডিগ্রি করতে চলে যাই কলকাতায়, যাদবপুর ইউনিভার্সিটি। তারপরে সেখান থেকে বিএড, এমএড কমপ্লিট করে আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, মানে প্রাইভেট বিএড কলেজে 2 বছর। তারপরে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে আমি এখানে রিক্রুটেড হই, মানে নর্থ বেঙ্গলে। আচ্ছা, তারপর থেকে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়তেই আছি। ভবিষ্যতেও এখানেই থাকার ইচ্ছা আছে। আর থাকতে থাকতে দেখতে দেখতে ওই বেলা বয়ে যাওয়ার মতন 10-11 বছর হয়েও গেল চাকরি। ভীষণ ভালো। তো ম্যাডাম, আপনি আপনার নিজের সম্পর্কে একটু কিছু বলুন। আমার নাম শ্রাবণী মণ্ডল মিত্র। আমি নকশালবাড়ির মেয়ে। নকশালবাড়িতেই আমার জন্ম। আমার পড়াশোনা নকশালবাড়িতে। আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নকশালবাড়ি নন্দপ্রসাদ হাই স্কুল থেকেই করেছি। তারপরে আমার কলেজ শিলিগুড়ি, তারপরে ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। আর বর্তমানে আমি একজন হাউসওয়াইফ। আর আমি ভীষণ নাটক করতে ভালোবাসি, তাই জন্য নাটকের সঙ্গে জড়িত। আর আমার একটা গানের দল আছে, একতারা। এই একদম। তো আপনাদের কাছে প্রথম যে প্রশ্ন আজকের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে, আপনাদের একেবারে ছোটবেলাটা কেমন ভাবে কেটেছে? দেখো, আমার ছোটবেলা তো আমি বাবা মার একমাত্র মেয়ে। তো সেই হিসেবে আমার ছোটবেলা ভীষণ শাসনের মধ্যেই আমি কাটিয়েছি। মা বাবার কর্তব্যপরায়ণতা দেখেই বড় হয়েছি, মা বাবার ডিসিপ্লিন, শৃঙ্খলা দেখেই বড় হয়েছি। আর সেই শৃঙ্খলার মধ্যেই নিজেকে প্রভাবিতও করেছি। কতটা করতে পেরেছি সেটা হয়তো মা বাবাই বলতে পারবে বা আশেপাশের মানুষজন বলতে পারবে, বাট বাবা মাদের সেই শৃঙ্খলা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। আজকে সেই তাদের শাসনই, তাদের প্রশিক্ষণে আজকে আমি এতটা বড় হয়েছি। আর যেহেতু আমি একমাত্র মেয়ে, তো আমার মনে হয়েছে যে আমি আমার বাবা মার কাছে মেয়েও যেরকম আবার ছেলেও সেরকম, মানে দুই দিকটাই আমাকে দেখতে হয়, যেহেতু আমি সিঙ্গেল চাইল্ড। আচ্ছা, আপনার ছোটবেলাটা কেমন করে কেটেছে? আমি ঠিক ওর মতনই সিঙ্গেল চাইল্ড, মানে একমাত্রই সন্তান বাবা মায়ের। আর ছোটোবেলাটা খুব ডিসিপ্লিনভাবে কেটেছে। আমার বাবা ভীষণ ডিসিপ্লিনড একজন মানুষ ছিলেন, যার জন্য মানে ছোটোবেলাটা ভীষণ শাসন বারণের মধ্যে দিয়ে কেটেছে। কখনো মানে সেইভাবে মানে ছোটোবেলায় সবাই যেভাবে খেলে, একসঙ্গে মেলামেশা করে, সেই জিনিসটা আমার ছিল না। কিন্তু আমি কখনো সেটা নিয়ে কোনো দুঃখ পাইনি আর কি, করেছি এভাবে। আর বাবার কাছে মানে বাবা আমাকে আবৃত্তি শেখাতেন, আর লেখালেখিটা বাবার কাছ থেকেই শিখেছি। বাবা একজন মানে রাজনৈতিক দিক থেকেও একজন ছিলেন আর কি, সেই রক্সাল পিরিয়ডে ওনার একটা ছিল আর কি উনি। তা লেখালেখি এবং এই নিয়ে বর্তমানে আমি বলিনি, এটা আমার লেখালেখিটাও আছে। একটা নাটকও আমি লিখেছি, যেটা গত বছর আর কি আমার দীনবন্ধু মঞ্চস্থ হয়েছে, গণগ্রহ। বাহ, ভীষণ ভালো। তো এই যে ছোটবেলার কথা আপনারা বললেন, একদম ছোটবেলায় ভীষণ ডিসিপ্লিন, শাসন এসবের মধ্য দিয়ে চলেছে। তো কি মনে হয় যে পরিবার থেকে সব সময় তুমি একজন মেয়ে, তোমার জায়গাটা এইটুকুই,
এই সীমাবদ্ধের মধ্যেই তুমি থাকবে, এটা কি সব সময় বোঝানো হতো, নাকি সেই স্বাধীন চেতাটা ছিল আর বলা হতো যে উচ্ছৃঙ্খলতা করো না, বাকি সবটা তোমার হাতে? একদমই তাই। আমার আমার কোনোদিনই আমার বাবা মা আমাকে বেড়াজালের মধ্যে আবদ্ধ করতে চাননি, কোনোদিনই করতে চাননি। আর ঠিক বরঞ্চ আমার মা আমাকে এই যে মানে নারী আর পুরুষের যে সমতার দিক দিয়ে, যে না নারীরা অনেকটা পিছিয়ে, ছেলে হলে তোকে এই কাজটা করতে দিতাম, মেয়ে বলে তুই এই কাজটা করতে পারবি না, এই রকম ধরনের কোনো দিনই কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দেননি। হ্যাঁ, সাথে এই শিক্ষাটাও ওনারা অবশ্যই দিয়েছেন যে উশৃঙ্খল একেবারেই হওয়া যাবে না, নিজেকে শৃঙ্খলা মধ্যেই রাখতে হবে, শৃঙ্খলা পরায়ণ হতেই হবে। আর সেদিক দিয়ে হ্যাঁ, তবে ছোটোবেলার একটা কথা এই আলোচনা প্রসঙ্গে খুব বলা দরকার, যে আমার মা কিন্তু ছোটবেলা থেকে ভীষণভাবে আমাকে বলে এসেছেন যে জীবনটা তোমার, চাকরি তোমাকে করতেই হবে, জীবনে তোমাকে প্রতিষ্ঠিত করতেই হবে, সে তুমি বিয়ে করো বা না করো, প্রতিষ্ঠিত কিন্তু তোমাকে হতেই হবে। এই ব্যাপারটা আমাকে ছোটবেলায় বলে না, একদম মাথার মধ্যে খোদাই হয়ে ঢুকে যাওয়া, সেই জিনিসটা আমার মাথার মধ্যে সত্যিই ঢুকে গেছে। এবং এখানে আমি বলতে চাই, মানে সত্যি এই জায়গাটাতে আমার মায়ের অবদান আমার জীবনে অনেক বেশি। আমার আজকে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে মায়ের অবদান অনেক বেশি, কারণ মা কোনোদিনই আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়াকেই গুরুত্ব দিয়েছেন, কোনোভাবেই বিয়ে হয়ে সংসার করতে হবে সেই দিকটাতে উনি কোনোদিনই জোর দিতেন না। তো এই জন্য আমি বেশি বয়সেও বিয়ে করেছি, তো তাতে আমার কোনো আক্ষেপ নেই। তো এখানে আমি বলতে চাই মায়ের অবদান আমার জীবনে অনেক বেশি। একদমই তাই। তো আমি একটু আগেই যে প্রশ্নটা করছিলাম, সেই যে বেড়াজালে বেঁধে দেওয়া, সেটা কি আপনার জীবনে ছিল? বা তুমি মেয়ে, তোমার এইগুলো কাজগুলোই তোমার জন্য আর বাকি কাজগুলো সব ছেলেদের জন্য, এই যে ব্যাপারটা ছেলে মেয়ের যে একটা বৈষম্যতা, এটা কি পরিবার থেকে কখনো বুঝিয়েছে? ছোটবেলা থেকে যেটা বললাম যে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়েই বেড়ে যেতে হবে তোমাকে, তুমি একজন মেয়ে, হ্যাঁ এটা তোমাকে সবসময় মানতে হবে, এটা ছিল। এটা আমার পরিবারে ছিল, যার জন্য আমি মানে বহু দিন পর্যন্ত আমি আমার বাবার শাসনে, বাবা এবং মা, শুধু বাবা বললে হবে না, মা দুজনের শাসন বারণেই কিন্তু বড় হয়েছি। তাই জন্য কখনো আর কি ওই একটা খোলা জানলা হয় না, সেই খোলা জানলাটা আমার জন্য ছোটবেলায় কিন্তু ছিল না। ওই সবটাই বড়, মানে বড়দের কথা শুনে চলতে হবে, মা বাবার কথা শুনে চলতে হবে। এটার জন্য আমার যে খুব একটা আক্ষেপ ছিল সেটা নয়, মানে যেহেতু আমি এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, তার জন্য আক্ষেপটা কখনো হয়নি। একদম। তো আপনি তো এইভাবে বেড়ে উঠেছেন, কিন্তু আপনার যারা পরবর্তী প্রজন্ম, আপনি যাদের মানুষ করছেন, তাদেরও কি আপনি ঠিক এই একই রকম ভাবে শাসন করছেন, নাকি তাদেরকে একটু আলাদা ভাবে শাসন করছেন? না, আমি যেভাবে বেড়ে উঠেছিলাম না, সেই গণ্ডি থেকে বোধহয় আমি নিজেকে খুব যে বেশি দূর এগোতে পেরেছি তা নয়, কিন্তু মানে আমি যেহেতু আবদ্ধ ছিলাম, আমার তো পুত্র সন্তান, আমার একটাই পুত্র সন্তান, কিন্তু আমি তখন না ছেলেকে যখন আমি দেখেছি, যে ছেলেকে হয়তো বলতে গেছি যে আমি তো এইভাবে বড় হয়েছি, তুমি ওইভাবে হও, কিন্তু সে তখন আমার যে হাজবেন্ড, সে তখন বলেছে না, তাকে স্পেস দিতে হবে, সবসময় প্রত্যেকটা মানুষের জন্য একটা দরকার আছে। এটাই যদি আপনার পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হতো, তাহলে কি করতেন? আমার মনে হয় একই হতো। মানে আমি যেটা হয়ে এসেছি সেটা আমি একেবারেই তাদের উপরে চাপিয়ে দিতে চাই না, হ্যাঁ, কিন্তু কোনো একটা জায়গায় আমার মনে হয় খুব ডিসিপ্লিন হওয়া দরকার প্রত্যেকটা ছেলে। সেটা কি শুধু মেয়েদের ক্ষেত্রেই? না, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমার মনে হয় ডিসিপ্লিনটা বড় জরুরি, আজকের দিনে খুব জরুরি। বেশ, সেই ডিসিপ্লিনটা শুধু ওই আপনার কি মত, আপনি যেভাবে বেড়ে উঠেছেন সেই পরিপ্রেক্ষিতে বলছি, ডিসিপ্লিনটা কি শুধু ওই গণ্ডির মধ্যেই আমি যা যা বলবো তাই করতে হবে? আপনি একটু আগে যেটা বললেন না, এইটা না, এই জিনিসটা না, আমি যা যা বলবো তুমি তাই করবে সেটা নয়, কিন্তু কিছু ক্ষেত্রে তোমাকে কিন্তু সেভাবেই চলতে হবে। আমি কিন্তু আজকে মানে একজন হাউসওয়াইফ হয়ে আমি কিন্তু নাটকে গেছি, নাটক করছি, সেটা হ্যাঁ, সেই জায়গাটা পেয়েছি তো।
সেটা আমার হাজব্যান্ডের জন্যই হলেও মানে অবশ্যই সেটা আমি কখনোই না করব না, পেয়েছি। কিন্তু আমি আমার পরিবারে, আমি আমার বিয়ের আগে আমার বাবা মায়ের শাসনে আমি কিন্তু নাটকটা সেইভাবে করতে যেতে পারিনি, যতটা আমি স্কুলে করেছি সেটুকুই, এর বাইরে নয়। বেশ, তো আপনার কথা অনুযায়ী তাহলে আপনি নাটক করতে গেছেন সেটা একমাত্র আপনার শ্বশুর বাড়ি, আপনার হাজবেন্ডের দৌলতে। একদম একদম এই জায়গাটাতে। আর কিছুটা আমার কিছু কিছু ক্ষেত্রে আমার নিজস্ব কিছু জেদ আছে, সেই জেদটাকে অবশ্যই আমি কাজে লাগাই। এই জেদটা আপনাকে বলছি, এই জেদটা আপনি আপনার বাপের বাড়ির ক্ষেত্রে বা আপনার বাবা মায়ের ওপর কেন চড়াতে পারেননি বা কেন দেখাতে পারেননি? না, তখন আমার না মনে হয়েছে কি যে আমার বাবা মা, আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ের ক্ষেত্রে এটা হওয়া উচিত যে বাবা মা যেটা বলছে সেটা অবশ্যই শুনবো। সেই জায়গাটাতে আমি যখন সেই জায়গায় একটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হব, অবশ্য তাদের জন্য, তো তারা আজকে সেই জায়গাটা দিয়েছে বলে আজকে তো আমি এতটা দূর আসতে পেরেছি। আমি যদি মানে তাদের কথা না শুনতাম, আমি আমার মতন করে চলবো এটা ভাবতাম, তাহলে বোধহয় এই জায়গাটাতে হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিক যে একটা সময়ের পরে ম্যাচুরিটি সেরকম আসার পরেই কিন্তু আমার মনে হয় বাবা মা হিসেবে তাদেরকে অ্যালাউ করা, মানে সন্তানকে অ্যালাউ করা উচিত। তার মতামতকে আমি তখনই প্রাধান্য দেব যখন বাবা মার কাছে সেই সন্তান মনে হবে যে না, ও ঠিক দিকে এগোচ্ছে, তখনই দেওয়া উচিত। অথবা এটা কিন্তু আমার বাবারও কথা ছিল যে তুমি স্টুডেন্ট যতদিন আছো ততদিন তোমাকে আমার কথা শুনতে হবে, যখন তুমি স্টুডেন্ট থেকে একটা নিজের পায়ের তলার মাটি শক্ত হবে তখন অবশ্যই আমি তোমার কথা শুনবো, শোনার মতন হলেই শুনবো। একদম, কিন্তু সেই মতামত দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাও তো ওনাদের দেওয়াটা দরকার। যে আমার তুমি আমাকে আজকে এই ডিসিশনটা বললে, আমার মনে হলো এটা এইভাবে করা উচিত। ছোট বলে যে আমার ডিসিশন বা আমার মতামতটা সব সময় ভুল হবে তা তো নয়। তো সেই জায়গাটা কি কখনো আপনারা পেয়েছেন? মতামত দেওয়ার জায়গাটা মান্য হবে কিনা সেটা পরের কথা। না, একদম ছোটবেলাতে তো পাইনি। এখন যেমন দিতে পারছি, বা এখনো কিন্তু আমি দেখেছি কখনো কখনো ক্ষেত্রে তারা তাদের জায়গায় কিন্তু একদম স্ট্রিক্ট, একদম স্ট্রিক্ট, এখনো তাদের সেই ধারণা বদলায়নি। কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই আলাদা। আমার ক্ষেত্রে কিন্তু আমার বাবা মা কিন্তু এখনো পর্যন্ত হয়তো খুব একটা ভালো চোখে কোনো একটা বিষয় হয়তো সেই আমি আমার নিজের জামা কাপড় পরা নিয়েই বলছি, তারা যেমন বিশেষ করে ভীষণ, আমার মা বাবা দুজনেই খুব ভালোবাসেন যে শাড়ি নারীদের মানে পরলে খুবই ভালো লাগে, নারীর সৌন্দর্য হয়তো আরও ফুটে ওঠে, সেই জিনিসটা তাদের মধ্যে রয়েছে। সমস্ত রকম জামা কাপড় পরা, জিন্স পরা হয়তো তাদের খুব একটা পছন্দের নয়, কিন্তু সেই ক্ষেত্রে যখন তারা দেখতে পাচ্ছে যে এখন আমি সব রকম আধুনিক বস্ত্র পরতে অভ্যস্ত বা আমি নিজের সাথে মানিয়ে নিতে পারছি, তখন কিন্তু তারা সেখানে আপত্তি করছে না। কিন্তু এই আপত্তিটা কিন্তু এই দিকে আপত্তি কিন্তু আমার বাপের বাড়িতেও ছিল। কিন্তু তারপর থেকে ধীরে ধীরে যে না ঠিক আছে, এখন সবাই সব রকমের, হ্যাঁ তোমাকে অবশ্যই সেখানে শালীনতা বজায় রেখে তুমি পড়ো, মানে এটা আমি অবশ্যই ড্রেসের দিক দিয়ে বললাম কথাটা। একদম একদম। বেশ, তা এই যে নারী পুরুষ সমান অধিকার, এই প্রশ্নটা কেন ওঠে বলে আপনার মনে হয়? অবশ্যই এটা একটা মানব অধিকারের এটা একটা মৌলিক বিষয়। আমি মনে করি যে নারী পুরুষ যদি মানে নারী পুরুষ নির্বিশেষে যদি আমি সমতার ব্যবধান না রেখে, যদি সুযোগের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, অধিকারের দিক দিয়ে, তার সুরক্ষার দিক দিয়ে তাদেরকে আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের সমাজেরই উন্নতি হবে। তার কারণ হচ্ছে নারী পুরুষ তাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী কিন্তু তারা সমাজে কিছু অবদান রেখে যেতে পারবে, তাতে কিন্তু সমাজের সার্বিকভাবে উন্নতি হবে। একদম, এটাই দরকার। একদম। তা আপনার কি মনে হয় এই যে নারী পুরুষ নিয়ে আমরা কথা বললাম বা সমান নারী পুরুষের সমান অধিকার নিয়ে, তো এটা কি বলা উচিত? হ্যাঁ অবশ্যই, আজকের দিনে নারী এবং পুরুষ উভয়ই সমান, এবং সামাজিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক দিক থেকে, সব দিক থেকে নারী এবং পুরুষ সমান সমান। হ্যাঁ, বায়োলজিক্যাল দিক থেকে যদি আমি আসি সেখানেই আমাদের তফাৎ, কিন্তু আদারওয়াইজ প্রত্যেকটা ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই সমান। আপনাদের ছোটবেলায় মেয়েরা
যে ছেলেদের থেকে আলাদা, তারা মেয়েরা একরকম, ছেলেরা একরকম, ছেলেদের জন্য বাড়ির সব থেকে ভালো খাবারটা, মাছের মুড়োটা, এগুলো রাখা থাকবে, বা ছেলেরা একদম আলাদা, মেয়েরা একদম আলাদা, এটা কি বোঝানো হয়েছে কখনো? এটা আমি আমার পরিবেশে কোনোদিনই বুঝিনি। তার কারণ আমি আবারও বললাম সিঙ্গেল যে আমি সিঙ্গেল চাইল্ড। আমার মা, বাবা, দাদু, ঠাম্মা আর আমাদের 5 জন সদস্য বাড়িতে। অতএব আমি নিউক্লিয়ার ফ্যামিলির মেয়ে। আমার কাকা জ্যাঠা তার ছেলেদের এখানে আমি ব্যবধানটা দেখতে পাবো তা নয় কিন্তু। তো যাই হোক, তো আমি সেই পরিবেশে কখনোই বড় হইনি। বরঞ্চ এই যে আমি বললাম, আমাকে উল্টোটাই বলা হয়েছে যে দেখছিস তো, মা আমাকে বলেছে, দেখছিস তো তোর বাবার কাছে কিন্তু যেটাই আমাকে হাত পেতে নিতে হয়, তোমাকে যেন সেই জিনিসটা করতে না হয়, তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও। এইটা আমাকে ছোট থেকে বলা হয়েছে জিনিসটা। মানে এটাতে আমার বলছি তো, আমার মায়ের অবদান অনেক বেশি। আমার মা খুব করে চেয়েছে, কখনোই চাপিয়ে দেয়নি যে এই মানে ক্যাটাগরিক্যালি বেঁধে দেয়নি ঠিক এই লাইনেই তোমাকে যেতে হবে, না তা না, নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে। সেই জিনিসটা আমাকে এভাবে বলা হয়েছে। তো তাতে আমার মনে হয়েছে যে আমার মা বাবা কোনোদিনই ছেলে দুর্বল বা মেয়ে শক্তিশালী, বা মেয়ে দুর্বল বা ছেলে শক্তিশালী, এরকমভাবে কোনোদিনও কোনো ব্যবধান আমার জীবনে তারা আনতে পারেনি। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু উঠে আসতেই পারে এখানে। কীরকম বলি, আমি 2005 থেকে কিন্তু বাড়ির বাইরে। তখন আমি যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেক বছর আজকের ডেট পর্যন্ত খুব ভালো ভালো আর্টিস্টকে আনা হয়, যেখানে খুব মিডনাইট অবধি প্রোগ্রাম চলে। হয়তো রাত্রি 1:30 অবধি, হয়তো রাত্রি 2টো অবধি প্রোগ্রামটা চলে। সেই ক্ষেত্রে কিন্তু বাবা মা ফোন করতেই থাকতো, কিরে বাড়ি পৌঁছালি? আচ্ছা এখনো প্রোগ্রাম শেষ হয়নি, ঠিক আছে, কেউ ছেড়ে দেবে তো বাড়িতে? তো তাহলে বাবা মা যদি নারী বা পুরুষকে একদমই একই রকম রাখতো, কারণ তাহলে এখানে আমাদের আলোচনার মাধ্যমে কি উঠে আসছে যে নারীরা কিন্তু নিরাপদ কি আসলেই আমাদের সমাজে নারীদের নিরাপত্তাহীনতা কিন্তু আজকেরও একটা খুব বড় বিষয় আজকের বাস্তবিক প্রেক্ষাপটে। না, এটা আবার ছেলেদের ক্ষেত্রেও করা হয়। হ্যাঁ অবশ্যই, ছেলেদের ক্ষেত্রে হয়। হ্যাঁ, বাবা মাদের একটা দুশ্চিন্তা থাকে। না, আমি যেটা বলছি যে মারা জিজ্ঞেস করছে কেউ পৌঁছে দেবে তো, কোনো ছেলে বন্ধু পৌঁছে দেবে তো, বা কোনো কেউ সাথে তোর বন্ধুরা সাথে থাকবে তো, সে তুই ফের রাত্রি 1:30 2টোয় বন্ধুরা সাথে থাকবে তো। এই জায়গাটায় এখানে যদি আমি বলি হ্যাঁ মা আমার 4টে মেয়ে একসাথে ফিরবো, তাতেও কিন্তু তাদের টেনশন থাকবে একেবারে। হ্যাঁ, তো এইখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ব্যাপারটা আলাদাই আছে মনে হচ্ছে। মানে তাহলে বলাই যায় যে আমরা যে সোসাইটিতে বাস করছি সেই সোসাইটি এখনো পুরুষতান্ত্রিক। অবশ্যই পুরোপুরি নারীতান্ত্রিক এখনো পর্যন্ত হতে পারেনি। দরকার কি নারীতান্ত্রিকের? পুরুষতান্ত্রিক নারীতান্ত্রিকের দরকার কি? আমরা সবার আগে আমাদের পরিচয় হবে আমরা মানুষ, উভয়ের মধ্যে একটা সমতা থাকবে, সবাই সকলকে বুঝবে, সেটাই কি জরুরি নয়? একদমই জরুরি। সেটাই একমাত্র মানে সেটাই জরুরি বিষয় যে নারী পুরুষকে আলাদাভাবে না দেখে যদি আমাদের মানে একসাথে দুজনকে সমভাবে মানে এই দুই লিঙ্গকে সমভাবে দেখা যায়। আচ্ছা আমি আরেকটা কথা বলি, এখানে আলোচনায় উঠে আসছে, আমরা লিঙ্গ সমতা বলতে কি শুধুমাত্র নারী পুরুষকেই ভাবি? আমার তো মনে হয় যে যারা সম্পূর্ণ লিঙ্গ বৈচিত্র্য আর যারা ট্রান্স, তাদেরকেও তো তাদেরও তো এক সরলরেখায় আনা উচিত। আমরা নারীরা নিজেদের মতামত প্রকাশ করবার একটা জায়গা পাচ্ছি, পুরুষরাও নিজেদের মতামত প্রকাশ করবার একটা জায়গা পাচ্ছে। যারা সম্পূর্ণ লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ তাদেরকে তো আমরা আমাদের মতন কি সমাজ তাদেরকে মেনে নিচ্ছে? আসলেই এটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক আমার কাছে। বরঞ্চ যারা ট্রান্স, আমি মনে করি অনেক নারী আছে যাদের মধ্যে পুরুষ সত্তা, তো তারা ভগবান তাদেরকে নারী হিসেবে ভূমিষ্ঠ করেছে। অনেক পুরুষ আছে নারী সত্তা, তো তাদেরকে কিন্তু ভগবান পুরুষ হিসেবেই তাদের কিন্তু চলতি কথায় বলা যায় তাদেরকে নিয়ে সমাজে এক প্রকার, খুব চলতি কথাতে আমি বলছি, বিভিন্ন রকমভাবে তাদের হিউমিলেট তো হতেই হয় বা এক প্রকার খিল্লি করা হয়। তো এটা তো সমাজের কাছে আমার মনে হয় তাদের প্রাপ্য নয়, এটা আমার মনে হয়। আপনি কি বলবেন?
এই বিষয়ের উপরে বলতে গেলে বলবো যে যেটা ও বললো সেটা আমিও একমত ওর সাথে। আমার আর এই বিষয় নিয়ে আর এগোবো না আর কি, এটা যা বলেছে আমি ওর সঙ্গে একমত। আপাতত এ পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমুদরিয়া নিউজ। দ্বিতীয় পর্বের সাথে আবারও ফিরবো। Amudoria News, Voice of the Marginal.